আচ্ছা মেয়েরা, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে? ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? না আমার ঠান্ডা এখনো কমে নাই, আমি আজকে দেখি ডাক্তারের কাছে যাবো, বুঝছো আমি অবস্থা ভালো না, ঠান্ডা কমছে না, এর মধ্যে বাসায়ও ঝামেলা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে তোমার পুরা বেসিন দিয়ে পানি পড়ে পুরা ঘর সমুদ্র হয়ে গিয়েছে, অবস্থা খারাপ। আচ্ছা তো হচ্ছে আমরা ইয়ে করি, শুরু করি। সবাই আস্তে আস্তে জয়েন করুক, আমাদের 10টা 6 বাজে দেখি। তো দেখো গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান, একটা আইন পড়েছিলাম আমরা, যে এই আইনের আওতায় কিভাবে আমাদের দেশের ব্যাংকগুলো চলে আর কি। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, এটাও একটা আইন, ঠিক আছে? আজকে যেটা আমরা পড়বো সেটাও ব্যাংক যে চলছে, ব্যাংকগুলো কিভাবে চলবে সেটা তোমার একটা ইন্টারন্যাশনাল ল হচ্ছে আমরা পড়বো। গত ক্লাস যেটা আমরা পড়েছিলাম 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইন, সেটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে। কিন্তু আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল, কারণ আমরা এতদিনে সবাই জেনে গিয়েছি যে ব্যাংকগুলো আসলে ইন্টারন্যাশনালি ব্যবসা করে, শুধুমাত্র আমাদের দেশের ব্যাংক যে আমাদের দেশে ব্যবসা করছে এটা না, বিদেশি ব্যাংক যেরকম আমাদের দেশে আছে সেরকম আমাদের ব্যাংকও আবার বিদেশেও আছে। তো এই সমস্ত ব্যাংকগুলোর যেহেতু দেশি বিদেশি অনেকেই টাকা জমা রাখছে এবং আমাদের টাকাটা যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, এই কারণে ইন্টারন্যাশনালি একটা ল হয়েছে, সেই লটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো লটার নামটা খুব মজা, সেটা হচ্ছে যে ব্যাসেল। ব্যাসেল, ঠিক আছে, ব্যাসেল খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, তোমাদের জব ইন্টারভিউ বলো, এই ব্যাসেল থেকে একটা কোশ্চেন তোমরা ঘুরে ফিরে পেয়েই যাবা, ঠিক আছে? তখন আহ দেখো বিআইএস প্রবর্তিত ব্যাসেল 1 ও ব্যাসেল 2, এখানে আমাদের ব্যাসেল 1 ও ব্যাসেল 2 আছে। জিনিসটা কি আসলে, ব্যাসেল হচ্ছে একটা শহরের নাম, ঠিক আছে? সুইজারল্যান্ডে একটা শহরের নাম হচ্ছে ব্যাসেল। ওই শহরে তোমার এই আইনটা পাশ হয়েছিল বলেই আসলে ওই শহরের নাম অনুসারেই আইনটার নাম হয়ে যায় হচ্ছে ব্যাসেল। এখন এক কি, যে আইনটা প্রথম হয়েছিল সেটা এক, এবং পরবর্তীতে যেটা আপডেট করা হয়েছে সেটা 2। কিন্তু এখন কিন্তু আর 2 নাই, এখন অলরেডি ব্যাসেল 3 চলে এসেছে, কিন্তু আমাদের বইয়ে ব্যাসেল 2 পর্যন্তই আছে। তো আমরা এই জন্য 2 পর্যন্তই পড়বো। তো এখন দেখো আমরা চলে যাই, এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, এখন আমরা বইয়ে চলে যাচ্ছি। দেখো আমার বইয়ে আহ কিছু লাইন তোমার হচ্ছে মার্কার দিয়ে মার্ক করা আছে, কারণ এই লাইনগুলোই হচ্ছে আমাদের মূল কথা বা মূল জিনিসগুলো। বলেছে যে তালিকাভুক্ত ব্যাংক সমূহের তোমার ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যালোচনার পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, এটা তোমাদের হচ্ছে প্রায় আসে বিআইএস এর পূর্ণ রূপ লেখো। ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, সংক্ষেপে বিআইএস, প্রবর্তিত নির্দেশনা বা বিধিবিধান ব্যাসেল 1 ও ব্যাসেল 2 নামে পরিচিত। এখন তোমার জ্ঞানমূলকের যদি প্রশ্ন আসে ব্যাসেল কি, তখন তোমার উত্তর হবে এই পরিচিত পর্যন্ত। আবার যদি প্রশ্ন আসে যে ব্যাসেল 1 কি, তাহলে উত্তর এই পর্যন্তই আসবে। আবার যদি আসে ব্যাসেল 2 কি, তাহলে উত্তর আমাদের এই পর্যন্তই। তার মানে কি লিখবো আমরা, ব্যাসেল হচ্ছে তোমার হচ্ছে ব্যাংক সমূহের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততা, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ব্যাংকগুলো তো আসলে অনেক টাকা নিয়ে তোমার হচ্ছে ব্যবসা করে, ঠিক আছে? তো কোনো কারণে যাতে ব্যাংকগুলোর এই নিজস্ব মূলধনটাই ঝুঁকির মধ্যে না পড়ে, এই জন্য একটা যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনটা তোমার বিআইএস ঠিক করে দিয়েছে। এই বিআইএস এর এই নিয়ম কানুন বা বিধিবিধানকেই বলা হচ্ছে ব্যাসেল 1 ও ব্যাসেল 2। তো এখন এইটুকু আমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে, বারবার পড়লে আমাদের জিনিসটা মাথায় চলে আসবে যে তালিকাভুক্ত মানে হচ্ছে যেগুলা, যে সমস্ত দেশের ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত, সেই সমস্ত ব্যাংকগুলোর মূলধন যাতে ঝুঁকির মধ্যে না পড়ে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য বিআইএস কর্তৃক প্রদত্তিত যে তোমার নিয়ম কানুন বা
বিধিবিধান আছে তাকে আমরা বলছি ভেসেল। আচ্ছা, এখন দেখো যে এটুকু হচ্ছে আমাদের মূল কথা, জ্ঞানমূলকের উত্তর। এরপর একটু আমরা দেখি ব্যাংকগুলো ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি কড়াকড়ির সাথে নজরে রাখতে বিআইএস 1988 সালে ব্যাসেল ওয়ান ক্যাপিটাল অ্যাডভোকেসি ফ্রেমওয়ার্ক প্রণয়ন করে। উল্লেখ্য, সুইজারল্যান্ডে ব্যাসেল শহরে বিআইএস কমিটি এরূপ ফ্রেমওয়ার্ক গঠন করা এর নামকরণের সাথে ব্যাসেল এক যুক্ত করা হয়েছে। পরবর্তীকালে ফ্রেমওয়ার্ককে আরো যুগ উপযোগী করার জন্য ব্যাসেল টু প্রণয়ন করা হয়েছে। যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম যে দেখো, একটা জিনিস আমি আবার বুঝিয়ে দিচ্ছি, ব্যাংকগুলো ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি কড়াকড়ির সাথে নজরে রাখতে, মানে ব্যাংকগুলোর মূলধনের যাতে ঝুঁকির মধ্যে না পড়ে এটা খুব স্ট্রিক্টলি নজরে রাখতে 1988 সালে, ঠিক আছে, 1988 সালে, তোমাদের তো কারণ তখন জন্ম হয়নি, আমারও জন্মেরও আগে, ঠিক আছে, তো 1988 সালে তোমার হচ্ছে ব্যাসেল এক ক্যাপিটাল অ্যাডভোকেসি ফ্রেমওয়ার্ক প্রণয়ন করা হয়। কেন প্রণয়ন করা হয়, মূল কথা একটাই আমরা মনে রাখবো, এখানে শব্দগুলো একটু কঠিন, ঠিক আছে, কেন কঠিন বলতো, কারণ এগুলো ইংরেজি কিছু ওয়ার্ড এখানে এসেছে। আসলে আমাদের মাতৃভাষা ছাড়া কোনো কিছুই আমাদের চোখের সামনে যখন আসে তখন আসলে আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু কয়েকবার পড়লেই এটা হচ্ছে আমাদের কাছে সহজ হয়ে যায়। যেরকম বিআইএস বা ব্যাসেল, এগুলো কয়েকবার পড়লেই আমাদের নামগুলো মাথায় চলে আসবে। তো এই তোমার হচ্ছে 1988 সালে এই প্রথম এই ফ্রেমওয়ার্কটা, মানে কাজ করার যে একটা কর্মপ্রক্রিয়া, এটা গঠন করা হয়। তাহলে 1988 সালটা আমরা মনে রাখবো আমাদের এমসিকিউর জন্য, যে কত সালে তোমার প্রথম ভেসেলটা তোমার নামকরণ করা হয়েছে। এখন দেখো, বাংলাদেশ ব্যাংক এই আন্তর্জাতিক সংগঠনের অংশীদার হয়, তাকে এই নির্দেশনা মেনে অধীনস্থ তালিকাভুক্ত ব্যাংক সমূহকে পরিচালনা করতে হয়, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকও এই যে এই বিআইএস এর অংশীদার, মানে বাংলাদেশ ব্যাংক বিআইএস এ নিবন্ধিত আছে। এই কারণে এই বিআইএস যেই নিয়ম কানুন গুলো দেয়, বাংলাদেশ ব্যাংকেরও সেগুলো মানতে বাধ্য, ঠিক আছে। তো সেটাই বলেছে যে বাংলাদেশ ব্যাংকও এই আন্তর্জাতিক সংগঠনের অংশীদার হয়, তাকে এই নির্দেশনা মেনে অধীনস্থ তালিকাভুক্ত ব্যাংক সমূহকে পরিচালনা করতে হয়। তার মানে আমরা গত ক্লাসে দেখেছি যে আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকের অধীনে 56টা তালিকাভুক্ত ব্যাংক আছে। এই 56টা তালিকাভুক্ত ব্যাংককে এই বিআইএস কর্তৃক যে নিয়মটা আছে সেটা মানতে হয়, কারণ বাংলাদেশ ব্যাংক যেহেতু এটার সদস্য, ঠিক আছে। তো এখন আমরা আসলে যে বলছি যে নিয়মটা আসলে কি সেটা এখন আমরা জানবো। দেখো, বলেছে যে এজন্যই বাংলাদেশ ব্যাংক এই আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সম্পর্ক রেখে তালিকাভুক্ত ব্যাংক সমূহের জন্য ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার নির্দেশনা বা রিস্ক বেসড ক্যাপিটাল এডুকেসি বা RBCA জারি করেছে, ঠিক আছে। তার মানে এই জিনিসটা একটু বলে দেই যে দেখো, বলেছিল একটু কঠিন লাগবে কারণ ইংরেজি শব্দগুলো এসেছে, যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনাল ল, শুধু শব্দগুলোই কঠিন, ভেতরের পড়াগুলো কিন্তু সোজা। তার মানে বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে তোমার সম্পর্ক রেখে একটা নিয়ম জারি করেছে। সেই নিয়মটা তোমার 2000, দেখো, যা 2010 সালের 1 জানুয়ারি থেকে বাংলাদেশে পূর্ণ মাত্রায় কার্যকরী রয়েছে। তার মানে এই বিআইএস যেটা সদস্য বাংলাদেশ, সেই বাংলাদেশ ব্যাংক তোমার এই যে তোমার রিস্ক বেস ক্যাপিটাল এডুকেসি সম্পর্কিত একটা নিয়ম জারি করেছে, যেটা 2010 সাল থেকে আমাদের দেশে কার্যকর। মানে কার্যকরটা যে খুব বেশি আগের থেকে তা কিন্তু নয়, ঠিক আছে। এর মূল বিষয় হলো ব্যাংক কোম্পানির নিজস্ব মূলধন যেন অপর্যাপ্ত ও ঝুঁকিপূর্ণ না হয়ে পড়ে, এবং যার ফলশ্রুতিতে আমানতকারীদেরও ঝুঁকির মুখে পড়তে হয়। আমার তুমি স্ক্রিনে যেই লাইনগুলো মার্ক করে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু পড়তে হবে এতটুকুই, ঠিক আছে। এই মার্ক করা বিষয়গুলোই শুধু তোমরা পড়বা, এই জন্য তোমরা মার্ক করে নাও যে আমরা কতটুকু পড়বো, যেহেতু এই টপিকটা আমাদের একটু কঠিন। এই কারণে হচ্ছে আমাদের সব পড়তে হবে না, যেগুলো যেগুলো আমি বলে দিচ্ছি মার্ক করা থাকবে সেগুলাই পড়বা। একটু কঠিন এই জন্যই আমি বলছি যে যেহেতু কিছু ইংরেজি শব্দ এখানে
চলে এসেছে। আর ইন্টারন্যাশনাল ল যেহেতু, তাহলে একটু আমাদের কঠিন লাগবেই, কিন্তু এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি শুরুতেই বলেছি। তো দেখো এখন কি করতে হবে, যার মূল বিষয় হলো ব্যাংক কোম্পানির নিজস্ব মূলধন যেন অপর্যাপ্ত ঝুঁকিপূর্ণ না হয়ে পড়ে, এবং যার ফলশ্রুতিতে আমানতকারীদেরও ঝুঁকির মুখে পড়তে হয়। আচ্ছা, একটা ব্যাংকের মূলধন যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরও ঝুঁকির মধ্যে থাকতে হবে। ধরো তুমি আমি আমরা সবাই মিলে সোনালী ব্যাংকে টাকা জমা রেখেছি। এখন সোনালী ব্যাংকের নিজস্ব মূলধনই যদি ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে কিন্তু আমরাও ঝুঁকির মধ্যে পড়ে যাব। এরূপ নির্দেশনার কারণেই ব্যাংকগুলো একটা নির্দিষ্ট পরিমাণ পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল সংরক্ষণ করতে হয়। আচ্ছা, তো একটা মিনিট, আমি একটু সময় নিচ্ছি, একটু দেখো। আরো বাড়িতে দেখি আমি বন্ধ হচ্ছে। আচ্ছা দেখো, তো আমরা যেখানে ছিলাম সেটা ছিল যে আহ, এরূপ নির্দেশনার কারণে ব্যাংকগুলো একটা নির্দিষ্ট পরিমাণ পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত তহবিল সংরক্ষণ করতে হয়। আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে আমানতকারীদের ঝুঁকির মধ্যে পড়তে না হয়। এই কারণে আমাদের দেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মূলধন কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। ঠিক আছে, ওটার থেকে আমরা বলছি পরিশোধিত মূলধন, এবং সংরক্ষিত তহবিলও সংরক্ষণ করতে হয়। পরিশোধিত মূলধন দেখো, আমাদের দেশে প্রেক্ষাপটে আমি আগেও বলেছিলাম, এই 500 কোটি টাকা হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এই পরিশোধিত মূলধনটা জমা রেখেই তোমার ব্যাংক ব্যবসা শুরু করতে হয়। এছাড়া সংরক্ষিত তহবিলের বিষয়টা একটু বুঝিয়ে দিই। ধরো তুমি একটা ব্যাংকের মালিক, তুমি একটা বছর ব্যবসা করেছো, ব্যবসা করে তুমি 100 টাকা লাভ করেছো। 100 টাকা লাভে তুমি কেন্দ্রীয় ব্যাংক তোমাকে একটা নিয়ম করে দিয়েছে যে 100 টাকা লাভের মধ্যে তোমাকে অবশ্যই 40 টাকা একটা তহবিলে আলাদা করে সরিয়ে রাখতে হবে বা জমিয়ে রাখতে হবে ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য। এই যে তুমি নিট মুনাফা যে অংশটা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য বা ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য জমা রাখলা, সেটাকে বলবো সংরক্ষিত তহবিল। তাহলে এই সংরক্ষিত তহবিলটা বাণিজ্যিক ব্যাংকগুলো নিজের ইচ্ছা মতো রাখতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংক যেই পার্সেন্টেজে বলবে তাকে সেই পার্সেন্টেজেই রাখতে হবে। এবং এটা কে ঠিক করে দিয়েছে বলতো? বিআইএস। মানে বিআইএস নির্দেশনা দিয়েছে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে, আর কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিচ্ছে হচ্ছে আমাদের দেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো সেটাকে। তাহলে আমাদের মূল কথা কিন্তু, আমার ধারণা সবাই ক্লিয়ার হয়ে গেছে। মূল কথা হচ্ছে যে আমাদের টাকা যাতে ঝুঁকিতে না পড়ে, এই কারণে কেন্দ্রীয় ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণে পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত তহবিল বাণিজ্যিক ব্যাংকগুলোকে সংরক্ষণ করতে হবে বলে একটা নির্দেশনা দেয়। এই নির্দেশনাটাই হচ্ছে বিআইএস এর মূল কথা। ঠিক আছে, এখন দেখো বলেছে শ্রেণীভিত্তিক ঋণের ক্ষেত্রে প্রভিশন রাখা, শেয়ার বাজার সহ ঝুঁকিপূর্ণ খাতে অধিক বিনিয়োগ না করা, স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ ইত্যাদি ব্যাসেল 2 এর নির্দেশনার ফল। এই পর্যন্ত হচ্ছে আমাদের ব্যাসেল 1 এর নির্দেশনা সংরক্ষণ করতে হয়। এখন ব্যাসেল 2 তে তো আপডেট হয়েছে, আপডেট করে কি হলো দেখো, বলেছে শ্রেণীভিত্তিক ঋণের ক্ষেত্রে প্রভিশন রাখা। এখন দেখো শ্রেণীভিত্তিক ঋণ কি,
এই যে পানি দিয়ে পুরো গড়িয়ে হয়েছে, এই বেসিন দিয়ে বেসিনে দিয়ে দিয়ে পানি আসছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ধারণা কি এই রান্না করে এটা আটকাই গেছে। ওখানে তো রান্না করতে পারছে না, বাইরে এটা দিয়ে আটকাই গেছে। এটা তো রাখতে আটকাই গেছে, আমরা এই সেই কম দিয়ে বুঝছেন? কি করে আর বেশি কথা খালি নেই, কোথায় পানি আছে? সবাই মেয়েরা, আমার আসলে আজকে আমি ক্লাসটা একটু শেষ করবো। আমি অত্যন্ত দুঃখিত, কারণ হচ্ছে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাসায় আসলে যে বেসিন দিয়ে পানি পড়ে পুরো বাসা মানে পানিতে আমি ভরে যাচ্ছি, বুঝছো? তো হচ্ছে আমি আজকে শেষ করতে হবে আমাকে, সরি। আমি নেক্সট এটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা হচ্ছে যে এই যেটুকু আমি পড়ালাম ওইটুকুই দেখো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আবার শুরু করবো। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।